লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আলোর অলরেডি আমরা কিন্তু 5টা ক্লাস কমপ্লিট করেছি। আজ হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস। আমরা আগের ক্লাসগুলোতে কি কি জেনেছিলাম? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে প্রতিফলন কি, দর্পণ কত রকমের হয়, দর্পণের বিভিন্ন অংশগুলো কি কি, R is equal to 2F এর প্রমাণ করেছিলাম অবতল দর্পণের জন্য, উত্তল দর্পণের জন্য। আজ থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠন করতে হয়, অর্থাৎ অবতল দর্পণ বা উত্তল দর্পণে কোনো একটা বস্তুর কিভাবে প্রতিবিম্ব গঠন হয় এই বিষয়টা আমরা আজ থেকে শেখা শুরু করব। আর এই বিষয়টাকে আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, আজকের ক্লাস আর আজকের পরের ক্লাস। মানে এই দুটো ক্লাস জুড়ে আমরা শিখবো যে কোনো একটা দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি করতে হয়, অবশ্যই উত্তল দর্পণ এবং অবতল দর্পণে। ক্লিয়ার বিষয়টা? এইবার দেখবে এই প্রতিবিম্ব কিভাবে গঠন করতে হয় এই জায়গাটা কিন্তু আমাদের অনেকেরই কি আছে না, একটু ঘোলাটে আছে। এই জায়গাটা আমাদের স্পষ্ট ধারণা নেই, বা আমাদের মনে হয় যেন যে কিভাবে প্রতিবিম্ব হচ্ছে, এদিকে আলোক রশ্মি যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, ওদিকে এসে পড়ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে। তো এরকম একটা কনফিউশন আমাদের এই জায়গাটা জুড়ে আছে। তার পিছনের কারণটা হচ্ছে এই জায়গাটাই, মানে প্রতিবিম্ব কিভাবে গঠন করতে হয় সেটা জানতে গেলে আমাদের 2-4টে বেসিক পয়েন্ট জানতে হয়। সেই বেসিক পয়েন্টগুলো না জেনে আমরা প্রতিবিম্বগুলো গঠন করতে চলে যাই, সেই জন্য আমাদের জায়গাটা শক্ত মনে হয়। তো আজকের ক্লাসটা খুব একটা লেন্দি হবে না, আজকের ক্লাসটা হবে একদম ছোট্ট একটা ক্লাস। এই ক্লাসে আমরা জানবো যে প্রতিবিম্ব গঠন করতে গেলে আমাদের কোন বিষয়গুলো জানা দরকার, কোন বেসিক পয়েন্টগুলো আমাদের জানা দরকার। আর আজকের ক্লাসটা করার পর আমরা যেই বেসিক পয়েন্টগুলো জেনে যাব, তারপরেই আমরা পরের ক্লাসে দেখবো যে প্রতিবিম্বটা কত সুন্দরভাবে আমরা গঠন করতে পারছি একদম ইজিলি। ক্লিয়ার জায়গাটা? তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতিবিম্ব গঠন করতে গেলে কোন কোন বেসিক পয়েন্ট আমাদের জানা দরকার, সেই বেসিক পয়েন্টগুলো আমরা আজকের ক্লাসে জেনে নেব। ঠিক আছে, চলো। তাহলে প্রথমে হচ্ছে যে বেসিক পয়েন্ট আমাদের জানা দরকার, শুধু সেই বেসিক পয়েন্টগুলো আজকে আমরা জানবো। ধরো একটা অবতল দর্পণ আছে। অবতল দর্পণ মানে আমরা কি বলেছিলাম, অবতল দর্পণ কিভাবে আইডেন্টিফাই করব? যদি ভিতরের দিকটা বা নিচু দিকটা প্রতিফলক তল হয় আর বাইরের দিকটা যদি রাফ সারফেস হয়, অমসৃণ তল হয়, তাহলে সেই দর্পণটাকে আমরা বলি অবতল দর্পণ। অন্যদিকে উত্তল দর্পণ কোনটাকে বলি? উত্তল দর্পণ মানে হচ্ছে যেই, এই একটা ধরো আমি দর্পণ আঁকলাম, এটা উত্তল দর্পণ কি করে হবে? যদি বাইরের দিকটা প্রতিফলক তল হয় বা রিফ্লেক্টেড সারফেস হয় আর ভিতরের দিকটা যদি অমসৃণ হয়, তাহলে সেই দর্পণটাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। তাহলে এই হচ্ছে একটা অবতল দর্পণ আর এই হচ্ছে একটা উত্তল দর্পণ। এই দর্পণের একটা মেরু আছে, যেই মেরুটাকে আমি নাম দিলাম পি। এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ, যেই গোলকের কেন্দ্রকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র সি। আর বক্রতা কেন্দ্র আর মেরুটাকে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। সিমিলারলি উত্তল দর্পণের ক্ষেত্রেও ঠিক মিডিল পয়েন্টটাকে আমরা বলবো মেরু। তাহলে ধরে নাও এটা হচ্ছে মেরু। এই দর্পণটাও কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্র আর মেরুকে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা যে রেখা পাবো বা যে সরল রেখা পাবো তাকে আমরা বলবো কি? প্রধান অক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের কি? প্রধান অক্ষ। এদিকে বাড়িয়ে নাও প্রধান অক্ষটাকে একটু। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এখানেও ধরো এইটা হচ্ছে আমাদের কি না? প্রধান অক্ষ। তাহলে এই হচ্ছে একটা অবতল দর্পণ, এই হচ্ছে একটা উত্তল দর্পণ। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি কোনো একটা আলোক রশ্মি অবতল দর্পণ বা উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে তাহলে রশ্মিটা কোন দিকে যাবে? মানে এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ, তো কোনো একটা আলোক রশ্মি এরকম ভাবে অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়লো। সিমিলারলি কোনো একটা উত্তল দর্পণে কোনো একটা আলোক রশ্মি এরকম ভাবে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়লো, তাহলে রশ্মিটার গতিপথ কোন দিকে হবে, রশ্মিটা কোন দিকে ফিরে যাবে, এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। ঠিক আছে, চলো কোন দিকে যাবে। তো আমরা সবাই জানি যে একদম ফোকাসের যে কনসেপ্ট, ফোকাসের যে সংজ্ঞা, মুখ্য ফোকাসের যে সংজ্ঞা কি ছিল? প্রধান অক্ষের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যেই বিন্দুটাকে আমরা বলেছিলাম মুখ্য ফোকাস। তো যদি দর্পণটার, অবতল দর্পণের যদি মুখ্য ফোকাস এটা হয়,
মুখ্য ফোকাস যদি এই পয়েন্টটা হয় এফ, যদি আমি নাম দিই মুখ্য ফোকাস এইটা, তাহলে আমরা ফোকাসের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকেই বলতে পারি যে এই যে আলোকরশ্মিটা যেটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়েছে, সেটা অবশ্যই কিন্তু ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে। কার মধ্য দিয়ে বেরিয়ে যাবে? ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? তাহলে কোনো একটা অবতল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি গিয়ে পড়ে, সেই রশ্মিটা কোন দিকে বেরিয়ে যাবে? সেই রশ্মিটা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাবে। কেন, কি করে বুঝলাম এটা? কারণ এটাই তো ফোকাসের সংজ্ঞা ছিল, এটাই ফোকাসের সংজ্ঞা ছিল। একগুচ্ছ আলোক রশ্মি অবতল দর্পণে আপতিত হলে, প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যেই বিন্দুকে আমরা বলেছিলাম মুখ্য ফোকাস। তো অবশ্যই এখানেও তাই, একটা যদি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল দর্পণে পড়ে, সেটা অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। সিমিলারলি ওইটাতে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে এই রশ্মিটা কি হবে? কোন দিকে বেরিয়ে যাবে? এই রশ্মিটা এভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে, রশ্মিটা এইভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। আবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা মুখ্য ফোকাসের সংজ্ঞা কি পেয়েছিলাম? উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যদি উত্তল দর্পণে গিয়ে পড়ে, তাহলে প্রতিফলনের পর ওই রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। কি হয়? বেরিয়ে আসছে বলে মনে হয়। সেই বিন্দুটাকে আমরা কি বলি? মুখ্য ফোকাস বলি। তো এক্ষেত্রেও এই পি, মেরু এবং বক্রতা কেন্দ্র এর মাঝে একটা পয়েন্ট পাবো, যেটাকে আমরা বলবো মুখ্য ফোকাস এফ, মুখ্য ফোকাস এফ। এবার আমরা কি জানি, কি মনে হবে? এই যে প্রতিফলিত রশ্মিটা কি মনে হবে? এই অবতল দর্পণটার এই মুখ্য ফোকাস থেকে কি হচ্ছে? বেরিয়ে আসছে বলে মনে হবে। অর্থাৎ এই রশ্মিটাকে বিপরীত দিকে বাড়িয়ে দিলে সেটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? দুটোই আমরা জানতে পারলাম কোথা থেকে? ফোকাসের সংজ্ঞা থেকে, মুখ্য ফোকাসের সংজ্ঞা থেকে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যদি দর্পণে এসে পড়ে, তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে, অর্থাৎ ফোকাস দিয়ে ক্রস করে বেরিয়ে চলে যাবে। আর যদি উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি গিয়ে পড়ে, সেটা বাইরের দিকে বেরিয়ে যাবে। কিন্তু তাকে যদি আমরা বিপরীত দিকে বাড়াই, সেটা কোথায় টাচ করবে? মুখ্য ফোকাসে টাচ করবে। অর্থাৎ রশ্মিটা আমার মনে হবে যেন মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার জায়গাটা? এই পয়েন্টটাই তোমাকে প্রথমে জানতে হবে। কি করতে হবে? প্রথমে জানতে হবে। তোমাকে প্রশ্ন পরীক্ষায় এরকম দেবে যে কোনো একটি অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি আপতিত হলো, তাহলে রশ্মিটি কোন দিকে যাবে? কোন দিকে যাবে রশ্মিটা? ছবিটা দেখো, রশ্মিটা কোন দিকে যাচ্ছে? ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি কোনো একটা উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি আপতিত হলো, তাহলে রশ্মিটা কোন বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে? রশ্মিটা ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। আবার বলছি, এখানে কিন্তু কোনো রশ্মি নেই, এটা আমাদের মনে হওয়া। কেন মনে হওয়া? কারণ আমরা আলোক রশ্মির বাঁককে বুঝতে পারি না। আলোক রশ্মি যে বেঁকে গেছে সেটা আমরা দেখতে পাই না, আমরা আলোক রশ্মিকে দেখতে পাই না, আলোক রশ্মির প্রভাবে বস্তুকে দেখতে পাই। ঠিক আছে? চলো, এই দুটো পয়েন্ট বোঝা গেছে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রধান অক্ষের সমান্তরালে আসা কোনো রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরিয়ে যায় অবতল দর্পণের ক্ষেত্রে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে আসা কোনো রশ্মি বাইরের দিকে বেরিয়ে যায়, যেটা মনে হয় ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে? চলো, এটা কি আমরা একটু লিখে রেখে দিই। অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মি প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে? এফ বিন্দু। এফ বিন্দুটার নাম কি? মুখ্য ফোকাস। এফ বিন্দু দিয়ে যায়। ক্লিয়ার পয়েন্টটা? যে প্রধান অক্ষের সমান্তরালে আসা রশ্মি অবতল দর্পণে, অবশ্যই অবতল দর্পণে প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে? এফ বিন্দু দিয়ে যাবে। একদম, এটা মাথায় সেট করে নাও। চলো, অন্যদিকে কি লিখবো? উত্তল দর্পণের ক্ষেত্রে কি লিখবো? উত্তল দর্পণের ক্ষেত্রে লিখবো প্রধান অক্ষের সমান্তরালে
আসা রশ্মি প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে না, প্রতিফলনের পর বেরিয়ে যাবে, কিন্তু মনে হবে প্রতিফলিত রশ্মিটা এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে, তাই তো? তাহলে রশ্মি প্রতিফলনের পর এফ বিন্দু থেকে বা মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে, বেরিয়ে আসছে বলে মনে হবে। এটা হলো আমাদের একদম প্রথম পয়েন্ট, একদম ক্লিয়ার রাখো পয়েন্টগুলোকে। কি? অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি এসে পড়লে সেটা এফ বিন্দু দিয়ে যাবে, আর উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি গিয়ে পড়লে সেটা এফ বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। বাস এটুকু ক্লিয়ার। নেক্সট ছবি, এটা হলো আমাদের প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে ঠিক যদি এর অপোজিট ঘটনা হয়, মানে ধরো একটা এরকম অবতল দর্পণ আছে, ছোট করে আঁকি ছবিটা একটু, এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণ মানে তুমি অলরেডি বুঝে গেছো, বাইরের দিকটা হচ্ছে রাফ সারফেস, এর মেরু হচ্ছে এটা পি, এর বক্রতা কেন্দ্র হচ্ছে ধরো এটা সি, এদেরকে আমি জয়েন করে দিলাম, যে লাইন দিয়ে জয়েন করব সেটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান অক্ষ, আর এই বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি এফ বিন্দু, মুখ্য ফোকাস। ঠিক আছে, চলো অন্যদিকে আমরা একটা উত্তল দর্পণ এঁকে ফেলি। এই হচ্ছে একটা উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে হচ্ছে যার ভিতরের দিকটা হচ্ছে রাফ সারফেস, তো এর একটা বক্রতা মেরু আছে যেটাকে নাম দিচ্ছি পি, একটা বক্রতা কেন্দ্র আছে যেটাকে আমি নাম দিচ্ছি সি, এদের লাইন জয়েন করে দিলে এই দুটো বিন্দু দিয়ে যে আমরা লাইনটাকে জয়েন করব সেই লাইনটাকে আমরা বলবো প্রধান অক্ষ। এই গেল আমাদের প্রধান অক্ষ। ঠিক আছে, এই একটা মুখ্য ফোকাস আছে, মুখ্য ফোকাস হচ্ছে এফ। জাস্ট আমি ছবিটা আঁকলাম, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। ঠিক আছে, চলো এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ঠিক এর অপোজিট ঘটনা। যদি কোনো একটা রশ্মি অবতল দর্পণে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে পড়ে, দেখে গেল রশ্মিটা, এক মিনিট দাঁড়াও, এরকম ভাবে যদি কোনো একটা রশ্মি এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে পড়ে তাহলে কি হবে? আমরা কি দেখলাম? আমরা দেখলাম অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়, তাহলে অপোজিট দিকে আমরা এটাও বলতে পারি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাওয়া রশ্মিটা কি হবে? প্রধান অক্ষের প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ আলো সব সময় অপোজিট পথকে কিন্তু ফলো করে, মানে আলো সব সময় অপোজিট পথকে ফলো করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি সামনে একটা আয়না নিয়েছো, তো আয়নাটা নিয়েছো সামনে, তোমার ধরো মা আছে, তো তুমি আয়নাটাকে এমন ভাবে রেখেছো যাতে তুমি তোমার মায়ের মুখটা দেখতে পাও। এবার তুমি ভাবছো যে তুমি আয়নাতে শুধুমাত্র তোমার মায়ের মুখটাই দেখতে পাচ্ছ, কিন্তু সেই মুহূর্তে যদি তোমার মা আয়নাতে তাকায় তাহলে কিন্তু তোমার মাও তোমার মুখটা দেখতে পাবে। বা বাইকের লুকিং গ্লাসে হয়তো লুকিং গ্লাসটা তুমি ফিট করে দিয়েছো, ফিট করে দিয়ে কোনো একজনকে দেখছো, তো সে যদি সেই মুহূর্তে লুকিং গ্লাসে তাকায় সে কিন্তু ডাইরেক্টলি তোমাকে দেখতে পাবে। অর্থাৎ আলো সব সময় বিপরীত পথকে কিন্তু ফলো করে, মানে আলো যদি সমান্তরালভাবে গিয়ে ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে উল্টো দিকে আমরা এটাও বলতে পারি ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণে পড়ে সেটা কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। দেখো সেই ছবিটাই আমি এখানে এঁকেছি, বোঝা গেছে? যদি কোনো একটা রশ্মি অবতল দর্পণে ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে পড়ে তাহলে কি হবে? সেই রশ্মিটা প্রতিফলনের পর কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ঠিক একই রকম ঘটনা এখানে হবে। যদি কোনো একটা আলোক রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে এমনভাবে গিয়ে পড়ে যেন সেটা মনে হয় যেন ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু ফোকাস বিন্দুতে গিয়ে পড়তে পারবে না, কিন্তু রশ্মিটাকে আমার দেখে মনে হবে কি যেন রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, মানে ফোকাস বিন্দু গামী কোনো রশ্মি। এই রশ্মিটাকে দেখো, ফোকাস বিন্দু গামী কোনো রশ্মিটা যেন সোজা ফোকাস বিন্দুর মধ্য দিয়ে বেরোতে চাইছে, এদিকে তো যেতে পারবে না কারণ প্রতিফলিত হয়ে সে আবার ব্যাকে ফিরে আসবে, এ পাশেও যেতেই পারবে না। যদি কোনো একটা রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু গামী হয় তাহলে প্রতিফলনের পর কি হবে? ঠিক একই রকম, সমান্তরাল রশ্মি ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়,
তাহলে ফোকাস বিন্দুগামী রশ্মি কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এই ছবি দুটোকে আগে ভালো করে বোঝো। ঠিক অপোজিট বিহেভিয়ার, একটা সমান্তরাল রশ্মি ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে, তো অপোজিটলি আমরা এটাও বলতে পারি যে ফোকাস বিন্দুগামী কোনো রশ্মি কি হবে? অপোজিট বিহেভিয়ার দেখাবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট ক্লিয়ার? তাহলে ঠিক এটাকেও আমরা তার নিচে লিখে রেখে দাও যে এফ বিন্দুগামী কোনো রশ্মি, এফ বিন্দুগামী কোন রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে? প্রতিফলনের পর কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। তাহলে যদি কোনো একটা আলোক রশ্মি ফোকাস বিন্দুর মধ্য দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, তাহলে প্রতিফলনের পর সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর সেম জিনিস এই লাইনটাই জাস্ট এখানে কি করে দেবে? কপি পেস্ট করে দেবে, ওই একই হবে। এই লাইনটাই দেখো ওখানেও হচ্ছে কি, ফোকাস বিন্দুগামী কোনো একটা রশ্মি উত্তল দর্পণে প্রতিফলনের পরও কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো আমরা দুটো পয়েন্ট বুঝতে পারলাম। কি কি পয়েন্ট বুঝতে পারলাম? প্রথম পয়েন্ট হচ্ছে সমান্তরালে যদি গিয়ে পড়ে তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। অন্যদিকে অপোজিট বিহেভিয়ারটা কি? যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো একটা রশ্মি অবতল দর্পণে গিয়ে পড়ে, ফোকাস বিন্দু দিয়ে গিয়ে পড়ে, তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অন্যদিকে ফোকাস বিন্দু গামী কোনো রশ্মি যদি উত্তল দর্পণে গিয়ে পড়ে, সেটাও কি হবে? প্রতিফলনের পর সমান্তরাল হয়ে যাবে। বোঝা গেছে এতদূর পর্যন্ত? তো এই দুটো পয়েন্ট আমার জানতেই হবে। আরো একটা পয়েন্ট আছে, সেটাও জানতে হবে। লিখে নাও এতদূর পর্যন্ত। মুছে দিই, চলো মুছে দিই। ঠিক আছে, উপরের ছবিটা আমি মুছবো না, উপরের ছবিটাকে কি করব? একটু চেঞ্জ করে নেব। বোর্ডে লেখার তো এটাই সুবিধা, তোমাকে ছবিটা আঁকতে হবে, কিন্তু আমার না আঁকলেও চলবে। এদিকে এই ছবিটা আবার খুব ইম্পর্টেন্ট ছবি, যেটা আমরা এবার আঁকবো। ছবিটা এঁকে ফেলো। আবার আবার একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণের ছবি পাশাপাশি এঁকে ফেলো। চলো এঁকে ফেলেছি একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ। এই অবতল দর্পণটার বুঝতেই পারছো মেরু কোনটা, বক্রতা কেন্দ্র কোনটা, ফোকাস কোনটা, এটাও বোঝা গেছে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে পড়ে তাহলে কি হবে? বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে পড়ে, তাহলে এই ধরো বক্রতা কেন্দ্র, কোনো একটা আলোক রশ্মি এরকম বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে পড়ছে, এরকম ভাবে বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে কি হচ্ছে? দর্পণে পড়ছে, তাহলে কি হবে? ভেবে বলো। ঠিক আছে, চলো কি হবে এটা শুনবে। এদিকে আমরা আগের দিন একটা কথা বলেছিলাম, মনে পড়ছে? যে কোনো একটা বৃত্ত এর কেন্দ্র যদি ও হয়, আর এই পরিধি থেকে যদি আমরা যে কোনো বিন্দু থেকে যদি লম্ব টানি, সেই লম্বটা সব সময় কি হবে? বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। এখান থেকে লম্ব টানো, কেন্দ্র দিয়ে যাবে, এখান থেকে লম্ব টানো, কেন্দ্র দিয়ে যাবে। পরিধির ওপর যে কোনো বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা সব সময় বৃত্তটার কেন্দ্র দিয়েই যাবে, ক্লিয়ার এটা? এইবার এই অবতল দর্পণটার কেন্দ্র কোনটা? এইটা কেন্দ্র, এটা। এবার তাহলে কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রশ্মি গিয়ে এই অবতল দর্পণে গিয়ে পড়ছে, তাহলে অবতল দর্পণে গিয়ে পড়ছে মানে এই যে রশ্মিটা আমরা এঁকেছি বা এই যে ছবিটা আমরা এঁকেছি, আচ্ছা এইটা কি এই তলের এই জায়গাতে 90 ডিগ্রি কোণ তৈরি করছে? আমরা কি জানি? পরিধির ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, লম্বটা কেন্দ্র দিয়ে যাবে।
তাহলে রশ্মিটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে অবশ্যই এই রশ্মিটা এই তলের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে, বলতে পারি এটা। তাহলে এই 90 ডিগ্রি কোণ তৈরি করাটাকেই আমরা কি ভালো ভাষায় বলি লম্ব আপাতন, যেটা প্রতিফলনের একদম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম। লম্ব আপাতন কোনটা? লম্ব আপাতন মানে হচ্ছে কোনো একটা দর্পণে, আমরা ছবিটা এইভাবে এঁকেছিলাম, কোনো একটা দর্পণে যদি আলোক রশ্মি সোজা এভাবে গিয়ে পড়ে, যদি সোজা এভাবে গিয়ে পড়ে, অর্থাৎ আলোক রশ্মিটা যদি এই তলটার, যে তলে আলোক রশ্মি গিয়ে পড়ছে সেই আলোক রশ্মিটা যদি তলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাকে আমরা নাম দিয়েছিলাম লম্ব আপাতন। মনে পড়ছে? লম্ব আপাতন। এক্ষেত্রেও দেখো, যেহেতু আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে পড়ছে, আর আমরা জানি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে যে রশ্মিটা গিয়ে পড়ছে সেই রশ্মিটা অবশ্যই এই জায়গায় তলটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি রশ্মিটা কি করবে? লম্ব আপাতন ঘটাচ্ছে। কি ঘটাচ্ছে? লম্ব আপাতন ঘটাচ্ছে। বোঝা যাচ্ছে? এইবার যদি লম্ব আপাতন ঘটে কোনো একটা রশ্মির, তাহলে এই রশ্মিটা যে পথে গিয়েছিল আবার সে পথেই ব্যাকে ফিরে যাবে। তুমি একটা আয়না নিয়েছো, সামনে আয়না আছে, একটা আলোক রশ্মি, একটা টর্চ নিয়েছো, টর্চটাকে নিয়ে সোজা ফেলছো, তাহলে সোজা ফেললে আলোক রশ্মিটা কোন দিকে ফিরে আসবে? সোজা ব্যাকে ফিরে আসবে। আসবে তো? যদি আলোক রশ্মিটা সোজা গিয়ে পড়ে তাহলে সোজা ব্যাকে ফিরে আসবে। তাহলে এখানেও তাই, যদি আলোক রশ্মিটা সোজা গিয়ে পড়ে দর্পণে তাহলে আবার ব্যাকে সোজা ফিরে চলে যাবে, ঠিক জাস্ট অপোজিট দিকে বেরিয়ে চলে যাবে, যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে যাবে। সিমিলারলি এখানেও তাই, এই রশ্মিটা এখানে যাচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে, তার মানে আমরা বুঝতে পারছি বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে এই যে লাইনটা, এই লাইনটা এইখান এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে অ্যাকচুয়ালি এটা লম্ব আপাতন ঘটাচ্ছে। এই দর্পণে কি ঘটাচ্ছে? লম্ব আপাতন ঘটাচ্ছে। কেন? কারণ পরিধির যে কোনো বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি তবেই সেটা কেন্দ্র দিয়ে যাবে। এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ এখানে লম্ব আপাতন ঘটাচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে যদি লম্ব আপাতন ঘটাই তাহলে রশ্মিটা আবার কোন দিকে ফিরে আসবে? এই দিকেই ফিরে আসবে। কোন দিকে ফিরে আসবে? এদিকেই ফিরে আসবে। অর্থাৎ রশ্মিটা যদি যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। এরকম ভাবে গিয়ে পড়লো রশ্মিটা, আবার ব্যাকে এইদিকে ফিরে চলে এলো। তাহলে যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে তাহলে কি হবে? রশ্মিটা আবার ওই পথেই ফিরে আসবে, ওই পথেই ফিরে আসবে। ক্লিয়ার? চলো সেম জিনিস যদি এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে বলি, ছবিটা কেমন হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হয়, অর্থাৎ কোনো একটা আলোক রশ্মি এইভাবে গিয়ে পড়ছে, বক্রতা কেন্দ্রগামী এভাবে গিয়ে পড়লো, সে তো আর এদিকে প্রবেশ করতে পারবে না, কিন্তু এখান থেকে প্রতিফলিত হবে। কিন্তু রশ্মিটা কেমন দেখো, রশ্মিটা হচ্ছে বক্রতা কেন্দ্রগামী, বক্রতা কেন্দ্রগামী, অর্থাৎ রশ্মি যদি দর্পণ না থাকতো সে সোজা বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যেত, দর্পণটা থাকার জন্য সে প্রতিফলিত হবে। তো সেম জিনিস, যেহেতু এই রশ্মিটার এক্সটেন্ড পার্টটা বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে এই রশ্মিটা এই জায়গাতেও কি তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে, অর্থাৎ লম্ব আপাতন ঘটাচ্ছে। আর যদি লম্ব আপাতন ঘটায় তাহলে রশ্মিটা আবার কোন দিকে বেরিয়ে যাবে? যে পথে গিয়েছিল সে পথেই বেরিয়ে যাবে। যে পথে গিয়েছিল এখান থেকে রশ্মিটা এখানে গিয়ে পড়লো, প্রতিফলন হলো এখানে, আবার এই পথেই বেরিয়ে চলে গেল। এ পথে গিয়ে পড়েছিল, প্রতিফলন ঘটালো, এখানে লম্ব আপাতন ঘটালো, তার জন্য আবার ব্যাকে ফিরে চলে এলো। কেন? কারণ লম্ব আপাতনের ক্ষেত্রে যে পথে আসে সেই পথেই বেরিয়ে যায়। আর যেহেতু বক্রতা কেন্দ্রগামী যে কোনো রেখা অবতল বা উত্তল দর্পণের পরিধির ওপর 90 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে অ্যাকচুয়ালি এই কেসটা বা এই কেসটায় এই জায়গায় যে প্রতিফলন হচ্ছে বা এই জায়গায় যে প্রতিফলন হচ্ছে সেটা লম্ব প্রতিফলন হচ্ছে, আলোক রশ্মির লম্ব আপাতন ঘটছে। আর লম্ব আপাতন ঘটছে মানে আলোক রশ্মি যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, আলোক রশ্মি যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে। ক্লিয়ার জায়গাটা? কোনো সমস্যা? চলো মুছে দিই এটা। তাহলে আমরা আরো একটা পয়েন্ট দেখলাম যে যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণে পড়ে, কোথা দিয়ে গিয়ে? বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, তাহলে আবার রশ্মিটা কোন দিকে ফিরে আসে? ওই বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসে, রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসে। তাহলে এটা লিখে রাখি যে সি দিয়ে যাওয়া কোন রশ্মি
প্রতিফলনের পর কোথায়? অবতল দর্পণে। প্রতিফলনের পর আবার কোন বিন্দু দিয়ে ফিরে আসবে? সি বিন্দু দিয়েই ফিরে আসবে। সি বিন্দু দিয়ে ফিরে আসে। ঠিক হ্যাঁ, চলো উত্তল দর্পণের ক্ষেত্রে কি লিখবো? সি বিন্দু গামী কোন রশ্মি, সি বিন্দু গামী কোন রশ্মি, সি বিন্দুগামী কোন রশ্মি উত্তল দর্পণে প্রতিফলনের পর, উত্তল দর্পণে প্রতিফলনের পর কোন দিকে ফিরে আসবে? ওই একই পথে ফিরে আসবে। এটাই লিখে রাখো, ওই একই পথে ফিরে আসবে। যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসবে। একদম নিজের ভাষায় লিখে রাখো যেন বিষয়টা বোঝা যায়। আমি বুঝতে পারছি, বাস এটুকু বোঝা নিয়ে দরকার, কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3টে পয়েন্ট জানতে পারলাম। এই 3টেই বেসিক পয়েন্ট। কি কি? যদি কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে রশ্মিটা কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যায়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। সেকেন্ড পয়েন্ট কি? যদি কোনো একটা আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে তাহলে কি হবে? সেই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এখানেও তাই, ফোকাস বিন্দুগামী কোনো রশ্মি উত্তল দর্পণে যদি পড়ে তাহলে সেই রশ্মিটাও প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট আমরা যেটা দেখলাম, যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, কোন দিকে? বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে এখানে লম্ব আপাতন ঘটায়, তার জন্য আবার ওই পথেই ফিরে আসে। এখানেও তাই, যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হয় তাহলে সেও এখানে লম্ব আপাতন ঘটায়, তার জন্য আবার কি হয়? ব্যাক পথে ফিরে আসে, অর্থাৎ ওই পথেই আবার ফিরে আসে। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। চলো এইবার এখানে একটা ছোট্ট বিষয় আমরা জেনে নেব। কি বিষয় জানবো? লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ, প্রতিফলন কোণ আর বিচ্যুতি কোণ, এই 3টের মান কি পেয়েছিলাম? একদম ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা এর মান পেয়েছিলাম, ক্যালকুলেট করেছিলাম মানগুলো, কিন্তু না বলবে না যে না মনে নেই, কিছু নেই, প্রথম ক্লাসেই আমরা করেছিলাম এটা। যদি কোনো একটা ধরো এরকম দর্পণ আছে, কোনো একটা আলোক রশ্মি এভাবে গিয়ে পড়লো, তাহলে এই আপাতনটাকে আমরা কি আপাতন বলেছিলাম? লম্ব আপাতন। তো লম্ব আপাতনের ফলে আলোক রশ্মি যে পথে গিয়ে পড়ে আবার সেই পথেই ফিরে আসে, সেই পথেই ফিরে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আপাতন কোণের মান কত পেয়েছিলাম? ভেবে বলো, আপাতন কোণ কত হবে? লম্ব আপাতন মানে 90 ডিগ্রি বলে দিও না জানো। আপাতন কোণ কত হবে? আপাতন কোণ আই সমান কত হবে? তো আপাতন কোণ জানতে গেলে আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। আপাতন কোণ জানতে গেলে আমাকে অভিলম্বটা আনতে হবে। তো এখানে আপতিত রশ্মি কোণটা এইটা, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে আপাতন কোণ। তাহলে এখানে অভিলম্ব টানতে হবে কোথায়? এই বিন্দুতে, এই তলের ওপর। তাহলে এই তলের ওপর একটা লম্ব টানতে হবে। ভাবো একটু, এই তলটার ওপর যদি আমরা লম্ব টানি, সেই লম্বটা তো ঠিক এই রশ্মিটা বরাবরই ওপর দিকে হবে, হবে তো? এই রশ্মিটা বরাবরই তো ওপরের দিকে হবে লম্বটা, অর্থাৎ রশ্মিটা যেদিকে গিয়ে পড়েছে লম্বটাও তো সেইটাই হবে। অভিলম্ব কাকে বলে? এই তলের ওপর লম্ব টানতে হবে। তাহলে এই তলের ওপর লম্ব টানলে এই লম্বটাও এই রশ্মি বরাবরই হবে। তাহলে যেদিকে রশ্মি সেদিকেই অভিলম্ব। তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। মনে পড়ছে ছবিটা? এটা হচ্ছে অভিলম্ব। আর আলোক রশ্মি পড়ছে কিভাবে? ঠিক অভিলম্বর গা ঘেঁষে পড়ছে বা অভিলম্ব দিয়েই পড়ছে। তাহলে যেদিকে অভিলম্ব সেদিকেই আলোক রশ্মি পড়ছে। তাহলে এদের মাঝে কি কোনো কোণ আছে? মাঝে কোনো কোণ নেই। তাহলে কোণের মান কত? কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান কত হয়? 0 ডিগ্রি। মনে পড়ছে? প্রতিফলন কোণের মান কত হয়? প্রতিফলন কোণ, যাকে আমরা আর দিয়ে লিখি, কত হবে? 0 ডিগ্রি। কেন? কারণ প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হবে। তাহলে যদি আপাতন কোণ হয় 0 ডিগ্রি, প্রতিফলন কোণ হয় 0 ডিগ্রি, প্রতিফলন কোণও হবে 0 ডিগ্রি। এইবার হচ্ছে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ কত হবে? প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণটা কত হবে? চ্যুতি কোণের ফর্মুলা কি পেয়েছিলাম? প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা সমান কি পেয়েছিলাম?
180 ডিগ্রি মাইনাস 2i, মনে পড়ছে? 180 ডিগ্রি মাইনাস 2i চ্যুতিকোণ পেয়েছিলাম। কার জন্য? প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ, অর্থাৎ রশ্মিটা কতটা বেঁকে গেছে সেটা কি আমরা বলি চ্যুতিকোণ। তাহলে রশ্মিটা সোজা পড়েছিল, প্রতিফলনের পর এদিকে চলে গেছে, তাহলে রশ্মিটা এদিকে গিয়েছি পড়েছিল, কিন্তু ফেরার প্রতিফলিত রশ্মিটা কোন দিকে ফিরে যাচ্ছে? এদিকে ফিরে যাচ্ছে। তাহলে রশ্মিটা কতটা বেঁকে গেছে? এতটা কোণে বেঁকে গেছে। এরকম গিয়ে পড়েছিল কিন্তু ফিরছে ওপরের দিকে, মানে রশ্মিটা এরকম ভাবে এই কোণটাতে বেঁকে গেছে। তাহলে কত ডিগ্রি কোণে বেঁকে গেছে তাকেই আমরা বলি বিচ্যুতিকোণ বা চ্যুতিকোণ। তো চ্যুতিকোণের যে ফর্মুলা প্রতিফলনের ক্ষেত্রে সেটা আমরা দেখেছিলাম, সেটা হয় 180 ডিগ্রি মাইনাস 2i। এবার লম্ব আপাতনের ক্ষেত্রে i এর মান কত? 0 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 0 মানে 0, তাহলে হচ্ছে কত? 180 ডিগ্রি। কত? 180 ডিগ্রি দিয়ে দেখবে এই ভ্যালুগুলো আমরা মনে রেখেছিলাম যে লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান হয় 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি, কিন্তু চ্যুতিকোণের মান কত হয়? 180 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। ক্লিয়ার? কোনো অসুবিধা? লম্ব আপাতনে আপাতন কোণ কত? 0 ডিগ্রি, প্রতিফলন কোণ কত? 0 ডিগ্রি। আর চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ মানে প্রতিফলনের জন্য চ্যুতিকোণ কত? প্রতিফলনের জন্য চ্যুতিকোণ হবে 180 ডিগ্রি। এইবার যদি লম্ব আপাতনে এই কোণগুলো হয়, আর যদি এই ঘটনাটা বা এই ঘটনাটা লম্ব আপাতনই হয়, তাহলে আমি বলতেই পারি এই ঘটনার জন্য i এর মান কত? 0 ডিগ্রি, আর এর মান কত? 0 ডিগ্রি, ডেল্টার মান কত? 180 ডিগ্রি বলতে পারি। অর্থাৎ যখন কোনো একটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, সেই সময় আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি, আর চ্যুতিকোণের মান কত হবে? 0 ডিগ্রি। ক্লিয়ার? সেম জিনিস ওখানে যদি এটাও লম্ব আপাতন হয়, তাহলে এই ক্ষেত্রেও আপাতন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি, কৌণিক চ্যুতির মান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা আরো একটা পয়েন্ট বুঝতে পারছি। কি বুঝতে পারছি? যদি কোনো একটা আলোকরশ্মি উত্তল দর্পণ বা অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেটা লম্ব আপাতন ঘটায়। আর লম্ব আপাতন যেহেতু ঘটায়, তার জন্য এই ক্ষেত্রেও আপতন কোণের মান হবে 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, এবং চ্যুতিকোণের মান হবে কত? 180 ডিগ্রি। এক্ষেত্রেও কিন্তু তাই। এবার তোমার মনে হবে এত কিছু কেন জানছি, এত কিছু তো বইয়ে নেই। 2017 সালে মাধ্যমিক একটা প্রশ্ন এসেছিল, ভালো করে তুমি যদি দেখো এমসিকিউ 2017 বা 2018 এরকম কিছু একটা হবে, 2017 বা 18 এই দুটো সালের মধ্যে তুমি এমসিকিউ প্রশ্নগুলো দেখবে মাধ্যমিকের। সেখানে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল? যে যদি কোনো একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, দিয়ে অবতল দর্পণে পড়ে, তাহলে রশ্মিটির চ্যুতিকোণের মান কত হবে? এই প্রশ্নটাই ছিল। এবার তুমি বলো, যদি তুমি এই কনসেপ্টগুলোকে না বোঝো তাহলে কি করে আনসার করবে? এই প্রশ্নটাই ছিল যে যদি কোনো একটি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, কোন দিকে গিয়ে পড়ে? বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, তাহলে চ্যুতিকোণের মান কত হয়? তো আমরা সবসময় প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান জেনে আসি, সেই জন্য 0 ডিগ্রি করে দিয়ে চলে এসেছিল ম্যাক্সিমাম স্টুডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আনসার হবে কত? 180 ডিগ্রি। কেন? কারণ এখানে প্রতিফলন ঘটছে, প্রতিসরণ নয়। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, সে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা কি আমরা বলছি? লম্ব আপাতন। তার জন্য এখানে আপতন কোণ, প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি, কিন্তু চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণের মান হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কিভাবে বুঝলাম? কারণ লম্ব আপাতনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলোই এখানে বা এখানে লাগছে, তার জন্য আমরা পুরোটাকে বলতে পারি। বোঝা গেছে? তবে কনসেপ্ট থেকে পড়তে হবে, এটাই বলতে চাইছি যে মাধ্যমিকের প্রশ্ন এখন কিন্তু আর ওরকম সহজ নয়, এখন কিন্তু একটু কনসেপচুয়াল। ভেতরে তোমাকে বুঝতে হবে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার রাখলে জায়গাটা খুব সোজা, আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলেই কিন্তু ভুলভাল আনসার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে চলো এই তিনটে পয়েন্টই যেটা বলছিলাম যে আমাদের বেসিক পয়েন্ট জানা দরকার, সেই বেসিক পয়েন্ট হচ্ছে এই তিনটে। কি কি? একদম মাথায় সেট করে নাও। কি প্রথম পয়েন্ট কি ছিল? যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়ে, তাহলে কি হয়? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। একদম প্রথম ছবি। 2 নাম্বার ছবি কি দেখলাম? 2 নাম্বার ছবি হচ্ছে ঠিক এর অপোজিটটা। যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গিয়ে অবতল দর্পণে পড়ে, তাহলে কি হয়? রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যদি ফোকাস বিন্দু গামী কোনো রশ্মি উত্তল দর্পণে পড়ে, সেটাও কি হয়? প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। এই গেল আমাদের সেকেন্ড পয়েন্ট।
আর থার্ড পয়েন্ট কি ছিল, যদি কোনো আলোকরশ্মি উত্তল বা অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে যায়, বক্রতা কেন্দ্রগামী হয়, তাহলে সেই রশ্মিটা লম্ব আপাতন ঘটায়, তার জন্য রশ্মিটা যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসে। এক্ষেত্রেও যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসে। আর এই ঘটনাটা যেহেতু লম্ব আপাতনের সাথে সিমেট্রি ঘটনা, তার জন্য এক্ষেত্রে আপতন কোণ, প্রতিফলন কোণ, চ্যুতি কোণ, এই তিনটের মান আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে বক্রতা কেন্দ্রগামী যে কোনো রশ্মি অবতল বা উত্তল দর্পণে যদি গিয়ে পড়ে, তাহলে আপতন কোণের মান হয় 0 ডিগ্রি, প্রতিফলন 0 ডিগ্রি, চ্যুতি কোণ 180 ডিগ্রি। বোঝা গেছে? লিখে ফেলেছ? চলো, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। বেসিক পয়েন্ট আমরা বুঝে গেলাম। পরের দিন বুঝবো এই বেসিক পয়েন্টগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে কত সহজে দর্পণে প্রতিবিম্ব গঠন করতে পারি। ক্লিয়ার? তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।